হয়তো বুড়া লোকটা হয়তো নিঃশ্বাস নিতেই ভুলে গেছে এবং মারা গেছে। আমাদের সমাজে নানান ধরনের লোকের বসবাস। তো দেখবে কিছু লোক আছে যাদের মধ্যে ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকে, অর্থাৎ তারা সময়ে অসময়ে নানান জিনিস ভুলে যায়। তো আমি কথা বলছি আমার কলেজের সময়কার। সেই সময়ে আমি এক বন্ধুর সঙ্গে যাচ্ছিলাম। তো সেই বন্ধু সানগ্লাস পরেছিল। হঠাৎ তার মনে হলো সে চোখে জল দেবে একটুখানি, এবং সে কী করলো, সে গেল একটা টিউবওয়েলের কাছেতে। সেখানে গিয়ে সে চোখে সানগ্লাস পরা অবস্থায় সে জল ছিটিয়ে দিল। অর্থাৎ সে পুরো ভুলে গিয়েছে যে সে চোখে সানগ্লাস পরেছিল। ঠিক তেমনই আমি কিছুদিন আগে ফোন করেছি একজনকে। হঠাৎ মনে হলো আমার যে পকেটে আমার ফোনটা নেই, অথচ ফোনে কথা বলছি আমি। তো এই ধরনের ভুল মনস্কতার অনেক পরিচয় পাওয়া যায় আমাদের সমাজের বিভিন্ন জনের কাছ থেকে। যেমন বিশেষ করে যারা বয়স্ক মানুষ, তারা অনেক সময় হয়তো কানে পেন গুঁজে পেন খুঁজে বেড়ায়, বা কেউ হয়তো চশমাটাকে মাথায় তুলে দেয়, দিয়ে চশমা ভুলে যায়। তো সেই রকম আজকের যে পাঠ্যটা আমাদের পড়ব, সেরকম ভুল মনস্কতা এবং সরলতা এক মানুষের কাহিনী, যার নাম হচ্ছে ভোলা গ্র্যান্ডপা। দেখো, নামের মধ্যেই রয়েছে ভোলা, অর্থাৎ ভুলে যাওয়া। তাহলে গল্পের নাম হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। তাহলে আমাদের যে গল্পের চরিত্র তার নাম হচ্ছে ভোলা। তাহলে ভোলা গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা মানে কি না গ্র্যান্ডফাদার। অর্থাৎ এখানে দেখছি আমরা যে একজন এমন মানুষের কথা যে মানুষ সময়ে অসময়ে নানান জিনিস ভুলে যায়। তাহলে গল্পের যে নামকরণ টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এটি লিখেছেন মনোজ দাস। মনোজ দাস ছিলেন একজন অ্যাওয়ার্ড উইনিং অর্থাৎ পুরস্কার বিজেতা বাইলিঙ্গুয়াল রাইটার, অর্থাৎ যিনি দুখানা ভাষায় লেখালেখি করতেন। তিনি লিখতেন ওড়িয়া এবং ইংলিশেতে। তার বেশ কিছু বিখ্যাত গল্প অথবা উপন্যাস রয়েছে, যেমন সাইক্লোনস, এ টাইগার অ্যাট টুয়াইলাইট, মিস্ট্রি অফ দ্য মিসিং ক্যাপ, দ্য এসকেপিস্ট। এছাড়া আরও অনেক রয়েছে। এবং প্রথমেই বলেছি আমি যে উনি ছিলেন একজন পুরস্কার বিজেতা অর্থাৎ অ্যাওয়ার্ড উইনিং। তিনি পেয়েছিলেন পদ্মভূষণ, তিনি পেয়েছিলেন পদ্মশ্রী, ছাড়াও আরও অনেক ধরনের পুরস্কার। তার জন্ম ছিল 27শে ফেব্রুয়ারি 1937-তে এবং তিনি মৃত্যুবরণ করেন 27 এপ্রিল 2021-তে। তোমাদের বইয়ে কিন্তু মৃত্যুসালটা দেওয়া নেই, কারণ এই বইয়ের যে প্রকাশনীটা সেটা অনেক আগেই। তো আমরা দেখব এবার আমাদের মূল পাঠ্যের যে নামকরণে যে টেলস কথা রয়েছে, সেই টেলসের অর্থ কী। তাহলে TALE, এখানে টেল কথার অর্থ হচ্ছে গল্প অর্থাৎ কাহিনী। আমরা এছাড়াও আরও অনেক টেল দেখেছি, যেমন TAIL আছে, যা হচ্ছে লেজ। তাহলে প্রথম পেলাম TALE, যা হচ্ছে গল্প, TAIL, যা হচ্ছে লেজ, এবং TELL, টেল মানে কি না বলা, TELL, টেল মানে বলা। এগুলোকে ইংলিশে বলা হয় হোমোফোন, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডের উচ্চারণটা এক কিন্তু তাদের স্পেলিং এবং তাদের যে অর্থটা আলাদা হয়, তা হচ্ছে হোমোফোন। তাহলে আমরা দেখলাম যে টেলস কথার অর্থ হচ্ছে এখানেতে TALE, যার অর্থ হচ্ছে কাহিনী বা গল্প। তাহলে নাম কি হচ্ছে, বাংলা মিনিং হচ্ছে যে ভোলা গ্র্যান্ডপার গল্প বা কাহিনী। তো চলো প্রথম শুরু করি আমরা। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ lived at the western end of our village. ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী বসবাস করতেন আমাদের গ্রামের একদম পশ্চিম প্রান্তে। তাহলে এখানে এই আমাদের অর্থাৎ আমি এখানে কে, এখানে আমি হচ্ছেন অবশ্যই ন্যারেটর। তাহলে ন্যারেটর মানে কি না বর্ণনক, যিনি কাহিনীকে বর্ণনা করছেন। তাহলে কিন্তু এই নয় যে গল্পের লেখক এখানে বর্ণনক, তা নয়, হয়তো অন্য কেউ বর্ণনা করছেন, সেটিখানে আমাদের যে কাহিনীকার বা গল্পকার মনোজ দাস, তিনি সেটা লিখেছেন, আমাদের সামনে উপস্থাপন করছেন। তাহলে গল্পের যে বর্ণনক ন্যারেটর, উনি বলছেন যে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী বসবাস করতেন অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, অর্থাৎ অফ দ্য ন্যারেটার্স ভিলেজ। অর্থাৎ ন্যারেটর অর্থাৎ কী বললাম না বর্ণনকের গ্রামের পশ্চিম প্রান্তে বসবাস করতেন এই ভোলা দাদু এবং তার স্ত্রী। তো প্রথমেই এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ভোলা দাদু কার সঙ্গে বসবাস করতেন, অবশ্যই বলবো তার স্ত্রীর সঙ্গে। তিনি কোথায় বসবাস করতেন, তিনি বসবাস করতেন ন্যারেটরদের গ্রামের পশ্চিম প্রান্তে।
এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। একটা কথাখানে পেলাম, তা হচ্ছে ওভারশ্যাডোড, অর্থাৎ ছায়া প্রদান করত। তাহলে কি বলছে যে এ লার্জ বোকাল ট্রি, একটা বৃহৎ আকারের একটা বকুল গাছ ছায়া দিত তাদের কুঁড়েঘরকে, অর্থাৎ তাদের কুঁড়েঘরটা ছিল একটি বিশাল বকুল গাছের নিচেতে। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, আর সেই বকুল গাছেতে বসবাস করত ছোট্ট একটি বানরের দল। এখানে অবশ্যই বানরের দলটা ছিল ছোট, অর্থাৎ সংখ্যায় সেই বানর ছিল খুবই সীমিত। তাহলে কিন্তু এই নয় কো যে বানরের সাইজ ছিল ছোট ছোট, ঠিক আছে? তাহলে কি বলছে, ইন দ্য বোকাল ট্রি, সেই বকুল গাছেতে লিভড বসবাস করত এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, ছোট্ট একটি বানরের দল। তো এই লাইনটা পড়তে গিয়ে এখানে আমরা একটি নাউন পেলাম, তা হচ্ছে ট্রুপ, TROOP। ট্রুপ হচ্ছে একটি কালেকটিভ নাউন, ঠিক আছে? তো এরকম আরও অনেক কালেকটিভ নাউন আমরা কিন্তু এই গল্পে পাবো। তাহলে এই যে 2 লাইন পড়লাম আমরা, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোন গাছটা ভোলে গ্যান্ডপার কুঁড়েঘরকে ছায়া প্রদান করত? অবশ্যই বলবো কি, এ লার্জ বোকাল ট্রি। পরে কোশ্চেন আসতে পারে যে সেই বকুল গাছেতে কারা বসবাস করত? লিখবো আমরা যে স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। ভোলে গ্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। এই ব্যাপারেতে, অর্থাৎ এই যে বকুল গাছেতে যে বানরের বসবাস রয়েছে তা নিয়ে ভোলে দাদু এবং তার স্ত্রীর কোনোরূপ মাথা ব্যথা ছিল না, অর্থাৎ তারা কিছু ভাবতেন না এই ব্যাপার নিয়ে। ওয়ান মুনলিট নাইট, এবার আমরা ঢুকছি একটি হাস্যরস সমৃদ্ধ মূল কাহিনীতে। দেখো কি বলছে যে ওয়ান মুনলিট নাইট, এক চন্দ্র আলোকিত রাত্রে। এখানে যে মূল লিট কথা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, আর যখন আমরা পাবো যে মূল লাইট তা হচ্ছে নাউন, তাহলে এখানে মূল লিট মানে কি, চন্দ্র আলোকিত বা জ্যোৎস্না, ঠিক আছে? এখানে অবশ্যই মূল লিটটা একটি অ্যাডজেক্টিভ, তারপর এখানে নাউন রয়েছে আমাদের। তাহলে কি বলছে, এক চন্দ্র আলোকিত রাত্রে। উই আর রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা ফিরছিলাম একটি উৎসব থেকে। আমরা জানি যে আগেকার দিনে যখন কোনো পাশের কোনো গ্রামেতে কোনো বৃহৎ উৎসব হতো, তো সেখানে কি হতো, আশপাশ গ্রাম থেকে অনেক লোকেরা সেখানে যেত সেই উৎসব উপভোগ করার জন্য। ঠিক সেই রকম একটি উৎসব থেকে এখানে উই কারা? অবশ্যই ন্যারেটর এবং তার গ্রামবাসীরা, দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফেলো ভিলেজার্স। তাহলে কি বলছে যে একদিন এক চন্দ্র আলোকিত রাত্রে আমরা কারা? অবশ্যই দ্য ন্যারেটর এবং তার ভিলেজার্সরা, তারা ফিরছিলেন ফ্রম এ ফেস্টিভ্যাল, একটি উৎসব থেকে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, এবং রাস্তা ছিল খুবই দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। তাহলে এখানে কি দেখলাম আমরা যে একদিন ন্যারেটর এবং তার গ্রামবাসীরা তারা সকলে মিলেমিশে এক উৎসবে গিয়েছিল, সেই উৎসব থেকে তারা ফিরছিলেন। সেই সময়কার ঘটনা এখানে বলা হচ্ছে। কি বলছে যে সেই রাস্তা ছিল কেমন না, দীর্ঘ এবং কুয়াশাপূর্ণ। তো কোশ্চেন এখান থেকে আসতে পারে এইভাবে, দ্য রোড ওয়াজ লং অ্যান্ড কভার্ড উইথ ড্যাশ। ধরো অ্যান্ড দিয়ে এখানে জাস্ট ড্যাশ দেওয়া নেই, দেওয়া রয়েছে অ্যান্ড কভার্ড উইথ ড্যাশ। তখন কি লিখবো আমরা? তখন নিশ্চয়ই আমরা ফগি লিখবো না গো। কারণ কি, এখানে যদি বলি আমি এভাবে আমরা দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ড্যাশ, তখন লিখতাম ফগি। যখন আমরা বলছি যে অ্যান্ড কভার্ড উইথ ড্যাশ, তখন কি লিখবো? অবশ্যই লিখবো ফগ। তাহলে কি বলছি, দ্য রোড ওয়াজ লং অ্যান্ড কভার্ড উইথ ফগ। তোমরা অবশ্যই মনে রাখবে এই ধরনের কিন্তু ট্রিকি কোশ্চেন স্যাররা দেন। আই ওয়াজ রাইডিং, আমি চেপেছিলাম, আমি চড়েছিলাম কোথায় না, অন দ্য ভিলেজ চৌকিদারস শোল্ডার। গ্রামের যে চৌকিদার ছিল, অর্থাৎ যার দায়িত্ব ছিল সেই গ্রামকে রাত্রে পাহারা দিয়া, সেই যে চৌকিদার তার কাঁধে করে এখানে গল্পের যে ন্যারেটর আই, নিশ্চয়ই এখানে আই মানে আমি নয়, এখানে আইকে অবশ্যই গল্পের ন্যারেটর উনি কী করছিলেন, উনি গ্রামের চৌকিদারের কাঁধে চেপে তিনি ফিরছিলেন সেই উৎসব থেকে। সাডেনলি, হঠাৎ, যখন তারা ফিরছিলেন সেই সময় হঠাৎ বলছে যে ভোলে গ্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। কী করলো না, ভোলে গ্যান্ডপা একটা জোর চিৎকার দিলেন। এখানে ওয়েল কথার অর্থ কি? এখানে ওয়েল কথার অর্থ হচ্ছে চিৎকার।
তিনি একটা জোর চিৎকার দিয়েছিলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, এবং স্বাভাবিকভাবেই তার সেই চিৎকার শুনে সেই পার্টির সেই দলটা অর্থাৎ ন্যারেটর এবং তার ভিলেজার্সদের সেই দলটা যারা ফিরছিল সেই উৎসব থেকে কী করলেন, সকলে চমকে গিয়েছিলেন। তাহলে ওয়াজ সারপ্রাইজড, সকলে অবাক হয়ে গিয়েছিলেন। উই হল্টেড, ফলস্বরূপ কী হলো, আমরা থেমেছিলাম। তাহলে এখানে উই কারা, আবার সেই পার্টিটা অর্থাৎ দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ভিলেজার্স। কী করলাম না, আমরা থামলাম সেই চিৎকার শুনে। এনকোয়ারি রিভিলড, এখানে রিভিল কথাটা এসছে রিভিল থেকে। এখানে রিভিল কথার অর্থ হচ্ছে প্রকাশ পাওয়া। রিভিলড হচ্ছে তার পাস্ট ফর্ম, তাহলে প্রকাশ পেয়েছিল। কি বলছে না, যখন তদন্ত করা হলো যে কেন এমন চিৎকার ভোলাগানপা দিলেন, যখন তদন্ত করা হলো সেই তদন্তে প্রকাশ পেয়েছিল দ্যাট যে ভোলাগানপা হ্যাড টেকেন, ভোলাগানপা নিয়ে গিয়েছিলেন হিজ গ্র্যান্ডসন, তার নাতিকে, অর্থাৎ গ্র্যান্ডসন অর্থাৎ নাতি, ছেলের যে ছেলে, তাকে নিয়ে গিয়েছিলেন টু দ্য ফেস্টিভ্যাল, উৎসবেতে। He had tightly held on to the two fingers of the boy, এবং যখন ভোলাগানপা ফিরছিলেন সেই উৎসব থেকে তার নাতির দুখানা আঙুলকে তিনি কষে চেপে ধরেছিলেন। He did not realize, তিনি বুঝতেই পারেননি। রিয়েলাইজ অর্থাৎ বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। তাহলে হি ডিড নট রিয়েলাইজ, উনি বুঝতেই পারেননি হোয়েন দোজ ফিঙ্গার্স, কখন ওই দুখানা আঙুল স্লিপড আউট, পিছলে হাত থেকে বেরিয়ে গিয়েছে। অর্থাৎ যখন তিনি আসছিলেন, কীভাবে আসছিলেন, তিনি তার এক হাতেতে সেই তার নাতির দুখানা আঙুল তিনি কষে ধরে নিয়ে আসছিলেন, এবং কখন তার নাতির সেই দুটি আঙুল তার হাত থেকে পিছলে বেরিয়ে গিয়েছিল তার খেয়ালে নেই কো, তিনি বুঝতেই পারেননি কো। ভোলাগানপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, কিন্তু ভোলাগানপা কী করছিলেন তিনি, কিন্তু ভোলাগানপা সেই একই রকমভাবে তার সেই হাতকে মুঠো করে তিনি এগিয়ে আসছিলেন। অর্থাৎ তিনি ঠিক এইভাবে তিনি চলছিলেন, তার খেয়াল নেই কিন্তু যে কখন তার সেই নাতির দুখানা আঙুল তার হাত থেকে পিছলে বেরিয়ে গেছে। Then someone asked ভোলাগানপা what he was gripping, তারপর যখন তিনি সেই হাত মুঠো করে ঠিক এইভাবে যখন তিনি ফিরছিলেন, তখন কেউ একজন সেই দল থেকে তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি হাতে কি ধরে রয়েছেন, যে দাদু তোমার হাতে কি রয়েছে গো। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, আর ঠিক তখন তিনি বুঝতে পেরেছিলেন, তার মনে পড়েছিল তার নাতিকে, এবং তিনি সেই চিৎকার দিয়েছিলেন। তাহলে এই হচ্ছে আমাদের ভোলা দাদু, তিনি ভুলেই গেছেন তার নাতির সাথে, তার সঙ্গেই নেই কো। মাই ফাদার চোজ টু সারপ্রাইজ মেন, আমার বাবা, নিশ্চয়ই আমার বাবা নয় কো, কার বাবা, দ্য ন্যারেটরস ফাদার। উনি কী করলেন, উনি বাছলেন দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন লোককে সেই দল থেকে, ফ্রম আওয়ার পার্টি, আমাদের সেই দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলাগানপা টু দ্য ফেস্টিভ্যাল, পুনরায় উৎসবেতে ভোলাদের সঙ্গে ফিরে যাওয়ার জন্য, তার নাতিকে খোঁজার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, সেই গ্র্যান্ডসনকে নাতিকে খুঁজে পাওয়া গিয়েছিল বিফোর লং, মানে বেশি দূর যাওয়ার আগেই, অর্থাৎ খুব কাছাকাছি তাকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, ঠিক যেমন দাদু তেমন তার নাতিও। নাতি কী করেছে, সে একটা আরামদায়ক সেটা আশ্রয় নিয়ে নিয়েছিল, কোথায়, তাও একটা গরুর পেটের তলায়। একটা গরু দাঁড়িয়েছিল তার পেটের তলায়, অর্থাৎ নিচেতে সে গিয়ে বসে পড়েছে, না কোনো চিৎকার না কোনো চেঁচামেচি, সে চুপচাপ বিন্দাস সে বসে রয়েছে সেই গরুর পেটের তলায়। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ভোলা দাদু কেন চিৎকার জুড়েছিলেন। পরে কোশ্চেন আসতে পারে যে আমার বাবা অর্থাৎ দ্য ন্যারেটরস ফাদার কাদের চুজ করলেন, অবশ্যই লিখব টু সারপ্রাইজ মেন ফ্রম দ্য পার্টি। পরে কোশ্চেন আসতে পারে যে সেই গ্র্যান্ডসনকে কত দূর যাওয়ার আগে খুঁজে পাওয়া গেল, আমরা কি বলবো যে বিফোর লং, অর্থাৎ বেশি দূর যাওয়ার আগেই
খুঁজে পাওয়া গিয়েছিল। এবং লাস্ট কোশ্চেন এখান থেকে আসতে পারে যে সেই নাতি অর্থাৎ ভোলে গ্র্যান্ডপার নাতি সে কোথায়, সে কিভাবে আশ্রয় গ্রহণ করেছিল। তাহলে এই গেল আমাদের প্রথম পার্টটি। এবার চলে আসি আমরা হাস্য কৌতুকপূর্ণ পরবর্তী কাহিনীতে। দেখো কি বলছে, আই রিমেম্বার, আমার মনে পড়ে, অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আরও একটি মজার কাহিনী, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু সম্বন্ধে, রিলেটেড বাই মাই ফাদার, অর্থাৎ যার সঙ্গে আমার বাবাও যুক্ত ছিলেন, অর্থাৎ যে হাস্য কৌতুকপূর্ণ এই কাহিনীর সঙ্গে আমার বাবাও জড়িত ছিলেন। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, এটা ছিল একটা বৃষ্টিময়, একটা বৃষ্টির স্নাত একটা বৈকালবেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা দাদু প্রচণ্ড একটা উত্তেজনা নিয়ে, একটা বন্য তীব্র একটা উত্তেজনা নিয়ে, টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আমার বাবা এবং তার বন্ধুদের এসে বললেন, দ্যাট হি হ্যাড সিন, যে উনি নাকি দেখেছেন, এ গ্যাং অফ পাইরেটস, একদল জলদস্যুকে। তাহলে কি পেলাম আমরা, গ্যাং অফ পাইরেটস। আবার পেলাম একটা আমরা কালেকটিভ নাউন গ্যাং, তাহলে গ্যাং অফ পাইরেটস তিনি দেখেছেন। They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. তাহলে যখন তিনি এসে বললেন যে উনি নাকি দেখেছেন একদল জলদস্যুকে, তাহলে এটা বলার কি ছিল, এটা ভয় পাওয়ার কথা। তিনি কেন বলতে এলেন? ব্যাপার হচ্ছে তখনকার দিনেতে, অর্থাৎ যখন কি করে না এই জলদস্যুরা নানান জায়গা থেকে, নানান সমুদ্র বা নদী থেকে লুটপাট করে নিয়ে এসে তারা কোথাও না কোথাও কী করতো, সেই সোনাদানা মাণিক্য সবটা লুকিয়ে রাখতো কোথাও একটা। তো সেই রকমভাবেই নাকি উনি দেখেছেন যে একদল জলদস্যু কোনো গুপ্তধনকে নিয়ে এসে লুকিয়ে রাখছে কোথাও একটা। তো সেই কাহিনী, সেই কথা এখানে বলতে এসছেন বাবা এবং তার বন্ধুদেরকে। উনি কি বলছেন যে দে ওয়ার বেরিং, উনি নাকি দেখেছেন যে ওরা পুঁতছে। এখানে এই কথাটা বলছি তা হচ্ছে বেরিইং মানে পোঁতা। এ লার্জ বক্স, একটা বিশাল আকারের বাস্ককে, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, কোনো এক বালির ঢিবির তলায়। স্যান্ড ডিউনস মানে কি না বালির দেতুন বা বালিয়ারি বা বালির ঢিবির তলায়। অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের কাছে যে সমুদ্রের সৈকত রয়েছে সেই সৈকতের কোনো এক বালির ঢিবির তলায় নাকি একটা বড় বাস্ক তারা পুঁতে গেছে, এটা নাকি সে দেখেছে। সেই কথা তিনি বলছেন কাকে? বাবাকে, অর্থাৎ দ্য ন্যারেটরস ফাদারকে এবং ন্যারেটরের বাবার বন্ধুদেরকে তিনি বলে গেলেন। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আর কি হলো তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গেই বাবা এবং তার বন্ধুরা স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, সেই গুপ্তধনের পাওয়ার নেশায় তারা সব খোঁজ শুরু করে দিয়েছিলেন। ইভিনিং পাস্ট অন টু নাইট, এবং কি হলো সন্ধ্যা পেরিয়ে রাত চলে এলো, অর্থাৎ কি হলো না তাদের সেই খুঁজতে খুঁজতে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছিল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, এবং মেঘ ভেদ করে চাঁদের আলো এসে পড়ছিল। দেখো তখন পেয়েছিলাম আমরা মুনলিট নাইট, এখানে কি পেলাম আমরা মুনলাইট। আমি আগেই বলেছি মুনলাইট একটি নাউন ফর্ম, কিন্তু মুনলিট এলআইটিটা হচ্ছে এটি অ্যাডজেক্টিভ। তাহলে কি বলছে না যখন সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো তখন কি হলো না মেঘ ভেদ করে চাঁদের আলো এসে পড়ছিল। এ প্যাক অফ জ্যাকেলস, আবার পেলাম একটি কালেকটিভ নাউন, তা হচ্ছে প্যাক। তাহলে প্যাক মানে কি এখানে দলকে বোঝা যাচ্ছে, কিসের দল না জ্যাকেলস বা শেয়ালের দল। ওয়ার হাউলিং, তাহলে শেয়ালের যে ডাক তা হচ্ছে হাউল। তাহলে কি বলছে সেই সময় একদল শেয়ালের তরফ থেকে গর্জন বা হুঙ্কার শোনা গেল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, আর তখন সময় ছিল ঠিক মধ্যরাত্রি পেরিয়ে যাওয়ার সেই সময়টা। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, আর ঠিক সেই মুহূর্তে এসে, অর্থাৎ যখন মধ্যরাত্রি পেরিয়ে গেল ঠিক সেই সময় কে এলেন? এলেন আমাদের নায়ক, আমাদের চরিত্র, মূল চরিত্র ভোলা গ্র্যান্ডপা। উনি কি বলছেন দেখো, বলছে ভোলা গ্র্যান্ডপা কী করলেন না কনফেসড, উনি স্বীকার দিলেন। অর্থাৎ যখন মধ্যরাত্রি গড়িয়ে গেল, যখন পেরিয়ে গেল ঠিক সেই সময়ে ভোলা দাদু উনি এসে স্বীকার দিচ্ছেন, তিনি এখানে স্বীকার করছেন যে দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সত্যই নাকি কোনো গুপ্তধন নেই রে বাছা।
বলে গেল। অর্থাৎ সেই সন্ধ্যা থেকে একদম মধ্যরাত্রি পর্যন্ত তারা যা খুঁজলো সবটা পুরো বৃথা গেল। কারণ কি? কারণ সত্যিকারের কোনো গুপ্তধন নেই। তাহলে কি ছিল? ইট ওয়াজ অল এ ড্রিম, সবটা নাকি তার স্বপ্ন ছিল। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যা তার এসেছিল তার ভাত ঘুম দেওয়ার পর। তাহলে ভাবো কতটা ভুলোমনো লোক হলে এমনটা হয়। অর্থাৎ দুপুরে ভালো মন্দ খেয়ে দিয়ে যখন তিনি ভাত ঘুম দিচ্ছিলেন তখন তার মনে হয়েছিল, তখন তিনি দেখেছিলেন স্বপ্নের মধ্যে যে একদল জলদস্যু নাকি গুপ্তধন পুঁতছে তাদের গ্রামের কাছে বালিয়াড়ির মধ্যে বা বালিয়াড়ির তলায়। এবং সেই স্বপ্নটা যখন তার ভেঙে গেল, যখন তিনি ঘুম থেকে জেগে উঠলেন, তিনি ভুলে গিয়েছিলেন যে তিনি স্বপ্ন দেখেছিলেন। তার কি মনে হয়েছিল? তিনি সত্যিই দেখে এসেছিলেন। অর্থাৎ তার সেই স্বপ্নটা তার কাছে সত্যি মনে হয়েছিল। উনি এতটাই ভুলে মনে ছিলেন। তাহলে আমরা এবার পার করলাম আমাদের সেকেন্ড কাহিনীকে। এবার আসছি আমাদের লাস্ট যে কাহিনী, তা হচ্ছে সুন্দরবনের জঙ্গলের বাঘকে নিয়ে। অর্থাৎ তিনি বাঘের সঙ্গে কীভাবে মোকাবেলা করলেন সেই কাহিনী পড়ব আমরা আমাদের তৃতীয় অংশে। দেখো কি বলছে। ওয়ান্স ভোলা কানপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার, একবার ভোলা দাদু একটা মারাত্মক একটা অভিযান চালিয়েছিলেন। ইন দ্য সুন্দরবনস, সুন্দরবনেতে। ইন দোজ ডেজ, তখনকার দিনগুলিতে রয়্যাল বেঙ্গল টাইগার্স, রয়্যাল বেঙ্গল বাঘেরা ফ্রিলি, মুক্তভাবে রোমড, রোম মানে কি? ঘোরাফেরা করা, ট্রাভেলড, ওরা ঘোরাফেরা করতো দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস, সুন্দরবনে সেই সমস্ত গভীর জঙ্গলেতে। অর্থাৎ তখন কিন্তু এখনকার দিনে যেমন এনক্লোজার দেওয়া রয়েছে তেমন কিছু ছিল না কো। অর্থাৎ তখন কোনো তারের কোনো বেড়াজাল তখন দেওয়া থাকতো না কো। তার জন্য বাঘেরা যেখান সেখান যা আশা করতে পারতো মুক্তভাবে। তাই কি বলছে যে ইন দোজ ডেজ, তখনকার দিনগুলিতে রয়্যাল বেঙ্গল টাইগার্স, রয়্যাল বেঙ্গল বাঘেরা ফ্রিলি, মুক্তভাবে রোমড, ঘোরাফেরা করতো দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস, সুন্দরবনের সেই গভীর জঙ্গলগুলির মধ্যে। তো তোমরা এখানে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কারা কারা এখানে সুন্দরবন থেকে আমার এই ভিডিও দেখছো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, যখন লোকেরা ঘোরাফেরা করতো সেই জঙ্গল দিয়ে তখন তারা কিন্তু খুব সযত্নে সতর্কভাবে তারা ঘোরাফেরা করতো সেই জঙ্গলের মধ্য দিয়ে। পার্টিকুলারলি, বিশেষ করে আফটার সানডাউন, সূর্যাস্তের পর। অর্থাৎ যখন সূর্য অস্ত হতো সেই সময় কিন্তু লোকেরা যখন সেই জঙ্গল দিয়ে যাওয়া আসা করতেন তখন তারা কিন্তু অবশ্যই দল বেঁধে তারা ঘোরাফেরা করতেন এই বাঘের ভয়েতে। তো দেখো, ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাতে, ভোলা কানপা ওয়াজ রিটার্নিং, ভোলা দাদু ফিরছিলেন ফ্রম এ উইকলি মার্কেট, একটা সাপ্তাহিক হাট থেকে। তোমাদের কিন্তু এই লাইন থেকে প্রশ্ন আসতে পারে যে তিনি কোত্থেকে ফিরছিলেন। অবশ্যই তোমরা লিখবে যে উইকলি মার্কেট থেকে। কোনোভাবে কিন্তু ডেলি মার্কেট বা মান্থলি মার্কেট বা ইয়ারলি মার্কেট নয়। কী লিখবো আমরা? না, উইকলি মার্কেট থেকে তিনি ফিরছিলেন। সাডেনলি, হঠাৎ, অ্যাট এ ডিস্ট্যান্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স, দূরে 5 গজ, অর্থাৎ তার থেকে 5 গজ দূরে। বিহাইন্ড হিম, তার পিছনের, অর্থাৎ তার পিছন দিকেতে 5 গজ দূরত্বে। হি হার্ড, তিনি শুনতে পেয়েছিলেন। আমরা জানি যে হার্ড হচ্ছে হিয়ারের পাস ফ্রম। তাহলে কী বলছে যে হি হার্ড, তিনি শুনতে পেয়েছিলেন দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, একটা রয়্যাল বেঙ্গল টাইগারের বা বাঘের তিনি গর্জন শুনতে পেয়েছিলেন। গ্রাউল কথার অর্থ কি? না, গর্জন। বাঘের গর্জনকে বলা হয় গ্রাউল। ভোলা কানপা টার্নড, উনি ঘুরেছিলেন। অ্যান্ড ফাউন্ড, এবং তিনি খুঁজে পেয়েছিলেন দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, অর্থাৎ বাঘের চোখে এটা উজ্জ্বল দৃষ্টি তিনি খুঁজে পেলেন। তিনি দেখতে পেলেন যে পিছনে একটি বাঘ রয়েছে এবং তার মুখের মধ্যে দুখানা উজ্জ্বল জ্বলন্ত আগুনের পিণ্ড তিনি দেখতে পেলেন যেন। তাই কি বলছে, যখন ভোলা দাদু ফিরলেন, ঘুরলেন, তখন তিনি কি দেখলেন? তিনি দেখলেন যে একটি বাঘ। ভোলা কানপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, কী হলো না, তৎক্ষণাৎ তার প্রাণ বাঁচানোর জন্য ভোলা দাদু কী করলেন? তিনি উঠে পড়লেন তার কাছাকাছি একটি বট গাছেতে। কথাটা কি লেখা রয়েছে না, ব্যানিয়ান ট্রি,
অবশ্যই আমাদের কোশ্চেন আসে এমসিকিউ টাইপের যে তিনি কোন গাছে তিনি উঠেছিলেন, ব্যানিয়ান ট্রি না ব্যানানা ট্রি না অন্য কোনো গাছের নাম হয়তো দিতে পারে। তোমরা কি লিখবে? তোমরা লিখবে অবশ্যই যে ব্যানিয়ান ট্রিতে তিনি উঠেছিলেন। দ্য টাইগার রোয়ার্ড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। এবং সেই বাঘটি তার শিকারকে ধরতে না পেরে সে কি করলো? সে গর্জন করেছিল এবং সে বৃত্তাকারে সে ঘুরেছিল সেই গাছকে কেন্দ্র করে প্রায় 100 বার মতো। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে বাঘটি ভোলা জ্ঞানপাকে ধরতে না পেরে, শিকার করতে না পেরে সে কী করেছিল? কী লিখবো আমরা? সে সার্কেল করেছিল, অর্থাৎ সে বৃত্তাকারে সে ঘুরেছিল প্রায় 100 বার মতো এবং গর্জন করে যাচ্ছিল। দেন তারপর ইট সেটেলড ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। তার থেকে চোখ না সরিয়ে, অর্থাৎ গাছের দিকে সে ভোলা জ্ঞানপার দিকে এক দৃষ্টে চোখ রেখেই সে বসে পড়ল। সে আশ্রয় নিল কোথায়? না কাছাকাছি একটি ঝোপের নিচেতে। উইথ নাইটফল, রাত্রি নামার সঙ্গে সঙ্গে দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। কি হলো? না সেই জঙ্গলটি অন্ধকার হয়ে গেল এবং নিস্তব্ধ হয়ে গেল। ভোলা জ্ঞানপা কুড হিয়ার, ভোলা দাদু শুনতে পাচ্ছিলেন দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। অর্থাৎ সেই বাঘটিকে দেখতে না পেলেও তিনি কিন্তু শুনতে পাচ্ছিলেন যে বাঘটি তার লেজটি ঝাপটাচ্ছে শুকনো পাতার উপরেতে। আওয়ার্স পাস্ট, আর ঠিক এইভাবেই ঘন্টার পর ঘন্টা কেটে গিয়েছিল। ডন ব্রোক, ভোর ভেঙেছিল। উইথ দ্য কুইং অফ ডাভস, ডাভস অর্থাৎ ঘুঘু পাখির গানে বা কলতান দ্বারা ভোর ভেঙেছিল। ভোলা জ্ঞানপা কেম ডাউন, উনি নেমে এলেন গাছ থেকে। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন, আবার দেখো এটা কালেকটিভ নাউন, তা হচ্ছে গ্রুপ, তাহলে গ্রুপ অফ মেন। উনি কি দেখলেন? উনি দেখলেন যে একদল লোককে অন এ মাউন্ড, একটি টিভি বা ঢিবির উপরেতে, এ লিটিল অ্যাওয়ে, একটু দূরেতে। ভোলা জ্ঞানপা ক্লাইম্ব দ্য মাউন্ট, উনি চড়লেন, উনি উঠলেন সেই মাউন্টেতে, সেই ঢিবিতে। অ্যান্ড রিকোয়েস্টেড, এবং তিনি অনুরোধ করেছিলেন দ্য ফার্স্ট ম্যান হি স, সেই প্রথম লোককে যাকে তিনি দেখতে পেয়েছিলেন, ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, কিছু পানীয় জলের জন্য। তো এখান থেকে কোশ্চেন আসবে যে প্রথম সেই লোককে যার সঙ্গে ভোলা দাদুর দেখা হয়েছিল তার কাছে তিনি কি চেয়েছিলেন? অবশ্যই কি লিখবো আমরা? যে ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক বা ফর সাম ড্রিঙ্কিং ওয়াটার। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, সেই লোকটি কিন্তু দেখেছিল বাঘটিকে গাছের নিচেতে অপেক্ষা করতে। তাহলে আমরা কি দেখছি যে ভোলা দাদু কিন্তু সব ভুলে গিয়েছে, অর্থাৎ নিচে যে বাঘ রয়েছিল তার কোনো আর খেয়াল ছিল না। ভোর হয়েছে, উনি গাছ থেকে নেমে এসছেন, ঠিক আছে, কিন্তু তার একেবারেই তার মনে ছিল না যে তলায় বা নিচেতে বাঘ রয়েছে। কিন্তু সেই লোকটি কী দেখেছিল? না সেই বাঘটি গাছের তলায় ওয়েট করতে। দেখো এখানে যে লাইনটি দেওয়া রয়েছে দ্য ম্যান হ্যাড সিন, এখানে অবশ্যই এটি পাস্ট পারফেক্ট টেন্স, কারণ এখানে সাবজেক্ট রয়েছে, এটি হ্যাড রয়েছে এবং ভার্বের থার্ড ফর্ম রয়েছে। হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার্ড, মানে কি সারপ্রাইজড, তিনি প্রচণ্ড অবাক হয়েছিলেন। কে অবাক হয়েছিল? না সেই প্রথম লোকটি যার সঙ্গে ভোলা দাদুর সাক্ষাৎ হয়েছিল এবং যার কাছে ভোলা দাদু কিছু পানীয় জল চেয়েছিলেন। তিনি বলছিলেন দিয়ে যে হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট। কি বলছে? যে আরে মশাই, আপনার মধ্যে এমন কি রহস্য রয়েছে যে আপনি সিধে সাথে কী করলেন? আপনি পাশ কাটিয়ে চলে এলেন সেই ক্ষুধার্ত পশুর পাশ দিয়ে। অ্যান্ড ইট ডিড নাথিং, এবং সেই বাঘটি কিছু করলো না আপনাকে? আপনার মধ্যে এমন কি গুপ্ত রহস্য রয়েছে? হি আস্কড ভোলা জ্ঞানপা, তিনি প্রশ্ন করেছিলেন ভোলা দাদুকে। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং, আর ঠিক সেই মুহূর্তে কি দেখা গেল? যে বাঘটি তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছড়াচ্ছিল এবং সে হাই তুলছিল। ইয়নিং মানে কি? হাই তোলা। দেন তারপর ভোলা জ্ঞানপা রিমেম্বার্ড দ্য টাইগার, তখন তার মনে পড়লো এবার সেই বাঘের কথা। অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং তার দিকে সে তাকালো। ভোলা জ্ঞানপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস,
ইন ফিয়ার। তখন কিন্তু ভোলাদু কী করলেন, উনি প্রায় আতঙ্কে ভয়েতে তিনি প্রায় তার জ্ঞান হারিয়ে ফেলছিলেন। আরে সর্বনাশ, এ আমি কী করে ফেলেছি। হি র্যান ব্যাক হোম, এবং তিনি কী করলেন, তিনি দ্রুত দৌড়ে তিনি বাড়ি ফিরে এলেন। হাফ এ সেঞ্চুরি লেটার, প্রায় অর্ধ শতাব্দী পর, অর্থাৎ এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার প্রায় 50 বছর পর, ভোলাগানপা লেফট আস, উনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন, মানে কি তিনি মারা গিয়েছিলেন। ফর এভার, চিরকালের জন্য। ওয়ান মর্নিং, একদিন সকালেতে, অ্যাট দ্য এজ অফ 95, যখন তার বয়স ছিল 95 বছর। তো এখানে কোশ্চেন আসবে যে ভোলাদাদু কত বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন। হিজ 80-year-old ওয়াইফ, তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী, ল্যামেন্টেড মাচ, উনি অনেক বিলাপ করেছিলেন। তো ল্যামেন্টেড মানে কি, বিলাপ করা, শোক যাপন করা। তো কি বলছে, উনি দিয়ে বলছিলেন, সি সেড উইথ এ সাই, তিনি একটি দীর্ঘ শ্বাস ছেড়ে তিনি বলেছিলেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, হয়তো বুড়া লোকটা হয়তো নিঃশ্বাস নিতেই ভুলে গেছে এবং মারা গেছে। ঠিক আছে, তাহলে কি যেমন দেখলাম আমাদের দাদু ছিলেন, তেমন কিন্তু তার স্ত্রীও ছিলেন, অর্থাৎ তার স্ত্রীও বিলাপ করছেন, তাও একটু হিউমারের সঙ্গে, অর্থাৎ কি একটু কৌতুকতা মিশিয়ে। উনি বলছেন যে হয়তো এই বুড়ো লোকটা হয়তো মারা গেছে নিঃশ্বাস নিতে ভুলে গিয়ে। তাহলে এখানে দেখলাম আমরা যে ব্রিথ, এখানে ব্রিথ কিন্তু অবশ্যই ভার্ব ফর্ম, কারণ কি দেখো লেখা রয়েছে BREATHE, যখন দেখবো লাস্টে ই আছে তখন তা হচ্ছে ভার্ব ফর্ম, আর যখন দেখবো শুধু লেখা আছে ব্রিথ বলে BREATH, তখন তার নাউন ফর্ম হবে। তাহলে ব্রিথ মানে কি, নিঃশ্বাস নেওয়া বা শ্বাস প্রশ্বাস নেওয়া বা ছাড়া, তা হচ্ছে ব্রিথ। তাহলে এই ছিল আমাদের হাস্য রস কৌতুকপূর্ণ আমাদের গল্প টেলস অফ ভোলাগানপা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাও যদি এই গল্প থেকে বা আমাদের এই পাঠ্য থেকে কোনো কিছু সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই চ্যাপ্টার থেকে কোনোরূপ MCQ কোশ্চেন, কোনো নোটস পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের যে অ্যাপ রয়েছে LRNR, তা তোমরা ডাউনলোড করে নিও এবং ব্যবহার করো। এবং এর পাশাপাশি আরও বিভিন্ন চ্যাপ্টার, বিভিন্ন সাবজেক্ট থেকে ভিডিওস পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে LRNR ক্লাসেস, তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং তোমরা দেখো আমাদের ভিডিও। ধন্যবাদ।